আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর 50 নম্বরের যে কম্পাইলেশন প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার ইতিহাস বিষয়ের উত্তরপত্র নিয়ে আলোচনা করব। দেখো, পূর্ণমান দেওয়া হয়েছে 50। একের দাগের বলা হয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, 1 × 4 = 4। ক স্তম্ভে রয়েছে ইয়ং ইতালি, সেফটি ল্যাম্প, ইউটোপীয় সমাজতন্ত্র, রক্ত ও লৌহনীতি। খ স্তম্ভে রয়েছে সাঁ সিমো, জোসেফ ম্যাকসিনি, বিসমার্ক, হামফ্রে ডেভি। ইয়ং ইতালির সঙ্গে খ স্তম্ভের মিল হবে খয়েরটা জোসেফ ম্যাকসিনি। আমরা একটু উত্তরটা দেখে নেব। দেখো, ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠা করেন জোসেফ ম্যাকসিনি। 1.2 রয়েছে সেফটি ল্যাম্প। এই সেফটি ল্যাম্প হয়ে যাবে ঘয়েরটা হামফ্রে ডেভি। আমরা উত্তরটা দেখে নিই। সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি। 1.3 দেখো ইউটোপীয় সমাজতন্ত্র, এটা হয়ে যাচ্ছে কয়েরটা সাঁ সিমো। আমরা উত্তর একটু দেখে নেব। দেখো, ইউটোপীয় সমাজবাদের দুজন প্রবক্তা হলেন টমাস মোর ও সাঁ সিমো। পরের 1.4 দেখো রক্ত ও লৌহ নীতি, এটা হয়ে যাচ্ছে গয়েরটা বিসমার্ক। আমরা উত্তরটা দেখে নেব। দেখো, রক্ত ও লৌহ নীতির প্রবক্তা হলেন বিসমার্ক। এবার দেখো, 2 দাগের বলা হয়েছে সত্য বা মিথ্যা নির্ণয় করো, 1 × 4 = 4। 2.1 দেখো ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে। এটা হয়ে যাবে সত্য। আমরা দেখে নিই। দেখো, 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফরাসি সম্রাট লুই ফিলিপের পতন ঘটে এবং ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 2.2 প্রশ্ন দেখো, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসেবে পরিচিতি পায়। আচ্ছা, এটাও হয়ে যাবে সত্য। একটু দেখে নেব। দেখো, এখানে রয়েছে যে শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডে। 18 শতকের মধ্যভাগে উৎপাদন পদ্ধতির আমূল পরিবর্তন করে যন্ত্রশক্তির সাহায্যে ইংল্যান্ডের শিল্পপতিগণ দ্রুত গতিতে বিপুল পরিমাণ পণ্য উৎপাদন করতে শুরু করে, আর দেশের চাহিদা মিটিয়ে এই পণ্য বিশ্বের সর্বত্র বাজার দখল করে এবং ইংল্যান্ডকে পরিণত করে ঐতিহাসিক ফিশারের ভাষায় বিশ্বের শিল্প কারখানায়। তাহলে এটা হয়ে গেল সত্য। পরে দেখো, 2.3 বলা হয়েছে হিটলারের ভাষায় ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র। এটা হয়ে যাবে মিথ্যা। 2.4 দেখো অ্যাড্রিয়ানোপলিস সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে। এটা হয়ে যাবে সত্য। আমরা উত্তরটা একটু দেখে নেব। দেখো, 1829 খ্রিস্টাব্দে রাশিয়া ও তুরস্কের মধ্যে অ্যাড্রিয়ানোপলিস সন্ধি স্বাক্ষরিত হয়। এবার আমরা চলে যাব 3 দাগে। দেখো, বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, 1 × 4 = 4। দেখো, 3.1 ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন অপশনে দেখো চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, নেপোলিয়ন। এইটা উত্তর হয়ে যাবে ষোড়শ লুই। চলো আমরা একটু উত্তরটা দেখে নেব। দেখো, ফরাসি রাজা ষোড়শ লুইয়ের শাসনকালে ফরাসি বিপ্লব হয়েছিল। 3.2 প্রশ্ন দেখো কাঁদিদ নামক গ্রন্থটি রচনা করেছিলেন অপশনে দেখো রুশো, ভলতেয়ার, মন্তেস্কু, দিদেরো। এটা হয়ে যাবে ভলতেয়ার। দেখো, কাঁদিদ গ্রন্থটির লেখককে, কাঁদিদ গ্রন্থের রচয়িতা ছিলেন ফরাসি দার্শনিক ভলতেয়ার। 3.3 প্রশ্ন দেখো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছিলেন অপশনে দেখো নেপোলিয়ন, রোবসপিয়ার, মিরাবো, অ্যাডাম স্মিথ। এটা হয়ে যাবে অ্যাডাম স্মিথ। দেখো, ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিলেন। 3.4 প্রশ্ন দেখো 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র দ্বারা ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল রাশিয়াতে, ফ্রান্সে, পার্সিয়াতে, অস্ট্রিয়াতে। এটা হয়ে যাবে রাশিয়াতে। দেখো, যার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি রাশিয়ায় ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেন। এবার আমরা যাব 4 দাগের প্রশ্ন। দেখো, 4 বলা হয়েছে 2টি বা 3টি বাঘ
ছকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। 4.1-এর প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে কয়ের আগে একটা হর্ষই আছে, এটা হবে না। কারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন? চলো আমরা উত্তরটা দেখি। তোমরা লিখবে যে ফ্রান্সের অভ্যন্তরীণ প্রদেশগুলির ভারপ্রাপ্ত রাজকীয় কর আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন। ক্ষমতা অপব্যবহার করে তারা ক্রমশ অত্যাচারী ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন। এদের অত্যাচারী নেকড়ে বলা হতো। 4.2-এর প্রশ্ন দেখো। লিজিয়ন অফ অনার কি? তোমরা লিখবে যে নেপোলিয়ন বোনাপার্ট সামরিক ও অসামরিক ক্ষেত্রে বীরত্ব ও আনুগত্য প্রদানের স্বীকৃতিস্বরূপ লিজিয়ন অফ অনার নামক উপাধি প্রদান শুরু করেন। পরের প্রশ্ন দেখো। 4.3 অর্ডার্স ইন কাউন্সিল কি? তোমরা লিখবে যে ইংল্যান্ড কর্তৃক ঘোষিত অর্ডার্স ইন কাউন্সিলের ঘোষণায় বলা হয় যে 1 নম্বর দিয়ে লিখবে ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বন্দরে অন্য কোনো দেশে জাহাজ ঢুকতে পারবে না, ঢুকলে সেই জাহাজ ও তার মালপত্র বাজেয়াপ্ত করা হবে। 2-এর দাগ দিয়ে লিখবে কোনো নিরপেক্ষ দেশ ফ্রান্স ও তার মিত্র কোনো দেশের বন্দরে একান্তই জাহাজ পাঠাতে চাইলে সেই জাহাজকে যথার্থ ফি দিয়ে ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স বা আগাম অনুমতি নিতে হবে। 4.4-এর প্রশ্ন দেখো। রিসজিমেন্টো কি? তোমরা লিখবে যে রিসজিমেন্টো কথার অর্থ পুনর্জাগরণ। জাতীয়তাবাদের প্রভাবে গড়ে ওঠা আদর্শবোধ, ঐক্যবোধ, স্বদেশপ্রেমের জাগরণকে রিসজিমেন্টো বলা যায়। ইতালিতে রিসজিমেন্টোর আবির্ভাব ঘটেছিল। 4.5-এর প্রশ্ন দেখো। ঘেটো কাকে বলা হতো? আমরা উত্তরটা একটু দেখে নেব। দেখো, তোমাদের যেহেতু বলা হয়েছে 2-3টি বাক্যে, এখানে ঘেটোটা একটু বড় আছে, হ্যাঁ, টিকা আকারে রয়েছে, আমি ওই জন্য একটু ছোট করে দিয়েছি। এখানে যেটুকু থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে তোমরা সেইটুকুই লিখবে। লিখবে যে ঘেটো হলো শহরের একটি নির্দিষ্ট অংশ যেখানে নির্দিষ্ট জাতি বা শ্রেণীর দরিদ্র লোক অন্যান্য শ্রেণী থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করত। ঘেটোর বাসিন্দারা ছিল খুব গরিব এবং বিভিন্ন পেশা ও জীবিকার ক্ষেত্রেও বিধিনিষেধ ছিল। তারপরে লিখবে ঘেটো এলাকার বাড়িঘরগুলি প্রথম থেকেই ছিল ছোট এবং সংকীর্ণ, রাস্তাঘাট যুক্ত ও আলো বাতাসহীন। তারপর লিখবে অনেকে ঘেটোকে শিল্প এলাকার বস্তি বলেও অভিহিত করেছেন। শহরে তথাকথিত ভদ্রলোকরা ঘেটোর বাসিন্দাদের অবজ্ঞা ও ঘৃণার চোখে দেখত। এরপর 5-এর বলা হয়েছে দেখো 7 বা 8টি বাক্যে উত্তর দাও। 4 × 5 = 20। 5.1-এর প্রশ্ন দেখো। কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন? তোমরা লিখবে উত্তরে যে রাশিয়া জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। তারপরে 1-এর দাগ দিয়ে লিখবে যে প্রাচীন প্রথা। রাশিয়ায় ভূমিদাস প্রথা ছিল একটি সুপ্রাচীন প্রথা। রাশিয়ার আর্থসামাজিক ব্যবস্থার সঙ্গে এই প্রথা অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিল। 2-এ লিখবে ব্যাপকতা। রাশিয়ায় ভূমিদাস প্রথা ব্যাপক প্রচলিত ছিল। মুক্তির ঘোষণা জারি হওয়ায় প্যাকেটে দেবে 1861 খ্রিস্টাব্দের আগে রাশিয়ায় ভূমিদাসদের সংখ্যা ছিল প্রায় 5 কোটি। এদের মধ্যে জারের অধীনে ছিল প্রায় 2 কোটি আর অভিজাতদের অধীনে ছিল 2 কোটির বেশি এবং অবশিষ্ট ভূমিদাসরা ছিল গৃহভৃত্য বা গির্জার অধীন। 3-এর দাগ দিয়ে লিখবে করুণ দশা। রাশিয়ার ভূমিদাসদের জীবন ছিল সীমাহীন দুঃখ দুর্দশায় পূর্ণ। জমিদারদের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এই জন্য রুশ বুদ্ধিজীবীগণ এই কুপ্রথার অবসান দাবি করেন। 4-এ লিখবে মুক্তির ঘোষণা। কর্তব্যপরায়ণ রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি এক ঘোষণার মাধ্যমে দেশের যাবতীয় ভূমিদাসদের মুক্তি দেন। এই জন্য ইতিহাসে তাকে মুক্তিদাতা জার বলা হয়েছে বা তিনি মুক্তিদাতা জার নামে পরিচিত। পরের দেখো 5.2-এ বলা হয়েছে টিকা লেখো। কোড নেপোলিয়ন।
তোমরা লিখবে নেপোলিয়নের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হল ফ্রান্সের জন্য আইন সংহিতা সংকলন। এই সংহিতার গুরুত্ব প্রসঙ্গে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত থাকাকালীন তিনি বলেছিলেন, আমার সর্বাপেক্ষা স্থায়ী কাজ হলো আইন সংহিতা। তারপর পয়েন্টে লিখবে যে বিপ্লবের আদর্শ রক্ষা। আইন সংহিতার মাধ্যমে নেপোলিয়ন বিপ্লবের আদর্শগুলিকে রক্ষা করেছিলেন। কোড নেপোলিয়নের মাধ্যমে তিনি বিপ্লবের সুফলকারী ফরাসিবাসীর হাতে তুলে দেন। আচ্ছা, কোড নেপোলিয়নের মাধ্যমে তিনি বিপ্লবের সুফলগুলি ফরাসিবাসীর হাতে তুলে দেন। আসলে কোড নেপোলিয়ন ছিল বিপ্লবের স্থায়ী ফল। পরের পয়েন্টে লিখবে সাম্যের আদর্শ প্রতিষ্ঠা। এই আইন সংহিতার মাধ্যমে ফরাসি বিপ্লবের সাম্য আদর্শের প্রতিফলন ঘটেছিল। আইনের দৃষ্টিতে সমান অধিকার, সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, উত্তরাধিকার ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত হয়। তারপরের পয়েন্টে লিখবে স্বাধীনতার স্বীকৃতি। কোড নেপোলিয়নে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি ভোগের স্বাধীনতা ও জীবিকার স্বাধীনতার স্বীকৃতি পায়। তারপর লিখবে সামাজিক সাম্য। সামন্ততান্ত্রিক অধিকারের মূলে আঘাত করে ভূমিদাস প্রথা, করভি, টাইদ, ম্যানর প্রথা প্রভৃতি সকল শোষণমূলক অবস্থার অবসান ঘটানো হয়। এর ফলে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। তারপরে পয়েন্টে লিখবে বহির্দেশে প্রভাব। এই আইন সংহিতার মূল নীতিগুলি ইউরোপীয় দেশগুলিতে মডেল হিসেবে অনুসৃত হয়। ইউরোপীয় দেশগুলি আইন সংহিতা অনুসরণ করে নিজেদের আইনবিধি পরিবর্জন ও পরিবর্ধন করেছিল। বেলজিয়াম ও লুক্সেমবার্গে এই আইন এখনও প্রচলিত আছে। পরিশেষে বলা যায় যে এই আইন সংহিতার মাধ্যমে ফ্রান্সে প্রচলিত আইনগুলিকে সমন্বয়, ঐক্যবোধ ও যুগোপযোগী করা হয়। ঐতিহাসিক ফিশার বলেন যে ফরাসি বিপ্লবের সাময়িক অনাচার ও অনুদারনীতি বর্জন করে কোড নেপোলিয়ন স্থায়ী বিজয়কে সুনিশ্চিত করে। আমরা চলে যাব পরের প্রশ্নে। 5.3 বলা হয়েছে হিটলারের উত্থানের পশ্চাতে কোন কারণগুলি ছিল। চলো আমরা একটু উত্তরটা দেখে নেব। তোমরা লিখবে যে প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্রের স্থলে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল। আর এই রকম একটি দেশ ছিল জার্মানি। জার্মানিতে প্রচলিত ভাইমার প্রজাতন্ত্রের বিরুদ্ধে যে একনায়কতন্ত্রের জন্ম হয়েছিল তা নাৎসিবাদ নামে পরিচিত। তারপর লিখবে নাৎসিবাদের উত্থানের পটভূমি। 1 নম্বর দিয়ে ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতা। ভাইমার প্রজাতন্ত্র বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। ভার্সাই সন্ধির অপমানজনক শর্তগুলি মেনে নেওয়ার ফলে এই প্রজাতন্ত্রের জনপ্রিয়তা দারুণভাবে হ্রাস পায়। 2 লিখবে আর্থিক সংকট। প্রথম বিশ্বযুদ্ধে বিধ্বস্ত জার্মানি আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে। মুদ্রাস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে জার্মানবাসীর আর্থিক জীবন একেবারে ভেঙে পড়ে। 3 লিখবে রাজনৈতিক অস্থিরতা। ভাইমার প্রজাতন্ত্রে রাজনৈতিক অস্থিরতার জন্য কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ক্ষমতা স্থায়ী হয়নি। 1919 থেকে 1928 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিতে মোট 15টি মন্ত্রিসভা ক্ষমতায় আসে। আর এই সংকটের সুযোগ নেয় হিটলার ও তার নাৎসি দল। 4 নম্বরে লিখবে কমিউনিস্ট ভীতি। কমিউনিস্টদের প্রভাব থেকে বাঁচার জন্য শিল্পপতি থেকে সাধারণ মানুষ সকলেই নাৎসিবাদের সাহায্য প্রার্থনা করে। আর এই সুযোগ সম্পূর্ণভাবে নিয়েছিল হিটলার ও তার দল। 5 লিখবে হিটলারের প্রভাব। হিটলারের সাংগঠনিক শক্তি, নেতৃত্ব, দক্ষতা, বাগ্মিতা প্রভৃতি নাৎসিবাদের উত্থানকে সহজতর করেছিল। 6 লিখবে হেরেনভগ তত্ত্ব। নাৎসিবাদের প্রধান ভিত্তি ছিল উগ্র জাতীয়তাবাদ। জাতি হিসেবে জার্মানরা শ্রেষ্ঠ হওয়ায় অন্য জাতির ওপর তাদের প্রভুত্ব করার ক্ষমতা আছে, এই তত্ত্ব প্রচার করে নাৎসি দল জনপ্রিয়তা অর্জন করে। তারপর উপসংহারে লিখবে উপরিউক্ত পরিস্থিতিতে 1932 খ্রিস্টাব্দের নির্বাচনে নাৎসি দল প্রচুর আসনে জয়লাভ করে। আর এই দলের নেতা হিসেবে হিটলার প্রেসিডেন্ট হিন্ডেনবার্গকে ক্ষমতা থেকে সরিয়ে পুরো ক্ষমতা হস্তগত করেন। এভাবে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান সম্পূর্ণ হয়। 5.4 প্রশ্ন দেখো, এমস টেলিগ্রাম কি? তোমরা লিখবে ভূমিকা। এমস নামক একটি জায়গা থেকে পার্সিয়ার রাজা প্রথম উইলিয়াম তার প্রধানমন্ত্রী বিসমার্ককে একটি টেলিগ্রাম করেছিলেন। এটি এমস টেলিগ্রাম নামে পরিচিত।
এখনকার মতো ফোন বা ফ্যাক্সের সুবিধা তখন না থাকায় মোর্স ভাষায় টেলিগ্রাম ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম। এমস টেলিগ্রাম ঘটনাটির সূত্রপাত ঘটেছিল স্পেনের সিংহাসনের উত্তরাধিকারকে কেন্দ্র করে। স্পেনের সিংহাসন গ্রহণের জন্য হোহেনজোলার্স বংশীয় প্রিন্স লিওপোল্ডকে অনুরোধ করা হয়। এই খবরে ফ্রান্স চিন্তিত হয়ে পড়ে, কারণ ফ্রান্সের পূর্ব দিকে জার্মানি ও পশ্চিম দিকে অবস্থিত স্পেনে একই বংশের সম্রাটরা আসীন হলে তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল। তাই ফ্রান্সের রাষ্ট্রদূত কাউন্ট বেনিদিতি পার্সিয়া রাজার সঙ্গে দেখা করেন। উদ্দেশ্য ছিল স্পেনের সিংহাসনকে হোহেনজোলার্স বংশীয় কেউ যাতে না বসে তার প্রতিশ্রুতি আদায় করা। পার্সিয়া রাজা তখন এমস নামক জায়গায় উপস্থিত ছিলেন। তিনি ফ্রান্সের রাজাকে এ ব্যাপারে তার অক্ষমতার কথা প্রকাশ করেন। এরপর সমস্ত ঘটনা তিনি প্রধানমন্ত্রী বিসমার্কের টেলিগ্রাম মারফত জানান। এটি এমস টেলিগ্রাম নামে পরিচিত। বিসমার্ক টেলিগ্রামের কয়েকটি শব্দ বাদ দিয়ে পরদিন তার সংবাদপত্রে ছাপানোর ব্যবস্থা করেন। শব্দগুলি বাদ দেওয়ার ফলে মনে হয় যে পার্সীয় রাজা ফ্রান্সের রাষ্ট্রদূতকে অপমান করেছেন। এতে ফ্রান্স ক্ষিপ্ত হয়ে পার্সিয়া আক্রমণ করে। বিসমার্কের ইচ্ছা পূরণ হয়, আর বিসমার্ক বলেন যে তিনি লাল কাপড় দেখিয়ে গল ব্যাকড়ে দেবে ফ্রান্স দেশের ষাঁড়কে খেপিয়ে দিয়েছেন। তাৎপর্যতে লিখবে শুধু ইউরোপ নয়, গোটা পৃথিবীর ইতিহাসে এমস টেলিগ্রাম নামক ঘটনাটি একটি তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছিল। সাধারণ একটি ঘটনাকে কাজে লাগিয়ে বিসমার্ক যেভাবে ফ্রান্সকে খেপিয়ে তুলেছিল তা বোধহয় পররাষ্ট্রনীতির ইতিহাসে বিরল। আচ্ছা, এইটা দেখো এমস টেলিগ্রামের আসল প্রতিলিপি এবং বিসমার্ক কর্তৃক প্রবর্তিত প্রতিলিপির ছবি। প্রতিলিপিটা দেয়া আছে এখানে। আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো 6 দাগের বলা হয়েছে 7 বা 8টি বাক্যে উত্তর দাও। নাম্বার দেখো 8 × 1 = 8। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকার উল্লেখ করো। চলো আমরা একটু উত্তরটা দেখে নেব। তোমরা লিখবে জার্মানির প্রথম পর্বের ঐক্য আন্দোলন ব্যর্থ হওয়ার পর জার্মানির ঐক্য নিয়ে হতাশা ও জটিলতা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে 1862 খ্রিস্টাব্দে পার্সিয়ার প্রধানমন্ত্রী পদে বসেন সুদক্ষ কূটনীতিবিদ অটো ফন বিসমার্ক। তারপরে লিখবে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের অবদান। বিসমার্ক ছিলেন ঐক্যবদ্ধ জার্মানির প্রাণপুরুষ। জার্মানির ঐক্য স্থাপনে তার অসামান্য অবদান ছিল। বিসমার্ক পার্সিয়ার প্রতিনিধি সভার মতামত অগ্রাহ্য করে এক শক্তিশালী সেনাদল গড়ে তোলেন এবং মূলত 3টি সফল যুদ্ধের দ্বারা 1864 থেকে 1871 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, যেগুলি হলো 1 নম্বরে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ। প্রথমে লিখবে যুদ্ধ। ডেনমার্কের রাজা লন্ডন চুক্তি লঙ্ঘন করে 1863 খ্রিস্টাব্দে স্লেজুইগ ও হলস্টাইন নামে প্রদেশ দুটি সরাসরি দখল করে নেন। ফলে বিসমার্ক অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 2 লিখবে গ্যাস্টিনের চুক্তি। যুদ্ধে পরাজিত ডেনমার্ক গ্যাস্টিনের চুক্তি স্বাক্ষরে বাধ্য হয়। চুক্তিতে স্থির হয় যে একে পার্সিয়া স্লেজুইগ এবং অস্ট্রিয়া হলস্টাইন লাভ করবে। 2 লিখবে যে ভবিষ্যতে অস্ট্রিয়া ও পার্সিয়া যৌথভাবে স্লেজুইগ হলস্টাইন সমস্যার সমাধান করবে। 3 অস্ট্রিয়া ডাচি দুটির সমস্যা জার্মান বুন্ডে উত্থাপন করবে না। অধ্যাপক A.J.P. টেলরের মতে বিসমার্ক গ্যাস্টিনের চুক্তির শর্তাবলী এমনভাবে স্থির করে যাতে কিছুদিনের মধ্যেই অস্ট্রিয়ার সঙ্গে পার্সিয়ার বিরোধ বাধে। 2 হচ্ছে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ। 1 লিখবে স্যাডোয়ার যুদ্ধ। ইতিমধ্যে অস্ট্রিয়ার জনপ্রিয়তা কমে গেলে অস্ট্রিয়া জার্মান বুন্ডের সভায় স্লেজুইগ হলস্টাইন প্রদেশ দুটি ডিউক অফ অর্গানস্টেনবার্গকে দেওয়ার প্রস্তাব দেন। ফলে গ্যাস্টিনের চুক্তি ভঙ্গের অজুহাতে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। অস্ট্রিয়া স্যাডোয়ার যুদ্ধে পার্সিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়। 2 লিখবে প্রাগের সন্ধি। পার্সিয়ার কাছে পরাজিত অস্ট্রিয়া প্রাগের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। এই সন্ধির দ্বারা 1 লিখবে অস্ট্রিয়া জার্মানির নেতৃত্ব ত্যাগ করে। 2 মেইন নদীর উত্তরে জার্মান রাজ্যগুলি পার্সিয়ার সঙ্গে যুক্ত হয় এবং 3 যুদ্ধের সময় যে বড় জার্মান রাজ্যগুলি অস্ট্রিয়ার পক্ষ নিয়েছিল সেই রাজ্যগুলি বিসমার্ক দখল করে। 3 হচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ। 1 সেডানের যুদ্ধ। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে পার্সিয়া ও ফ্রান্সের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে তাদের মধ্যে 1870 খ্রিস্টাব্দে যুদ্ধ শুরু হয়। সেডানের যুদ্ধে ফ্রান্স চূড়ান্তভাবে পরাজিত হয়। 2 হচ্ছে ফ্রাঙ্কফুর্টের সন্ধি।
পরাজিত ফ্রান্স পার্সিয়ার সঙ্গে ফ্রাঙ্কফুর্টের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। এই সন্ধির দ্বারা একে লিখবে ফ্রান্স আলসাস ও লোরেন প্রদেশ দুটি জার্মানিকে ছেড়ে দেয়। দুয়ে ফ্রান্স $5 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে রাজি হয়। তিনি লিখবে দক্ষিণ ও উত্তর জার্মানি সংযুক্ত হলে ফ্রান্স তা মেনে নেয়। এরপর চলে আসবে মূল্যায়নে। লিখবে এই তিনটি যুদ্ধের দ্বারা বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। পার্সিয়ার রাজা প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হন। আর ঐক্যবদ্ধ জার্মানিতে বিসমার্ক একটি সংবিধান চালু করেন। নবগঠিত জার্মান রাষ্ট্রটি পরবর্তী কয়েক দশকের মধ্যেই ইউরোপ তথা বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হয়। আশা করছি সকলে ভিডিওটি বুঝতে পেরেছ, আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলে খুব ভালো থেকো।